মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন, তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে। আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন, রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন, পরিষ্কার এটি নাজায়েজ। বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য শরিয়ার নির্দেশ, সরকারি নির্দেশ শুধু নয়, শরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন, অস্বাভাবিক আচরণ নয়, যা আছে সেটা বিক্রি করবেন। দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই। যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন, অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন, সে দামের আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন, তাতে যদি ব্যবসা আপনার কম হবে। কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা। বিশেষ করে এই ধরনের মাল সরায় রাখার ফলে যে সংকট সৃষ্টি হয়, তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায়। তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে, সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় উভয় সময় মানুষের প্রতি সহমর্মিতা, আন্তরিকতা, অন্যের অধিকার এগুলোর পর সচেতন থাকে। সামহান ইদা রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইদা সামহান ইদা ইশতারা, যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে, বিনয়ী থাকে এবং অন্যের অধিকারের পর সচেতন থাকে, এবং যখন কেনে ক্রেতা হয় তখনও সে একই রকমের মোড তার মধ্যে থাকে। অতএব দাড়ি টুপি নিয়েও যারা এই কাজগুলো করছেন তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আমরা দোয়া করছি। তবে এর কারণে দাড়ি টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই, কারণ বড় টাকার নোট সাধারণত জাল হয়, ছোট টাকার নোট জাল হয় না। তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে। দাড়ি টুপি লাগালে মানুষ ভালো মনে করবে, কারণ দাড়ি টুপিওয়ালা মানুষ সাধারণত ভালো হয়ে থাকে। অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি, লেবাসের ত্রুটি না, বিধায় লেবাস নিয়ে ট্রল করা না অবশ্যই অনুচিত। এরপর ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন, যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তওবা না করে পরবর্তীতে বিবাহ করে, তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা? কোন নারী পুরুষ জেনা করার পর তওবা করা ছাড়া আল্লাহর কাছে তওবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন, তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্দেহাতীতভাবে। কিন্তু এই যে তওবা করলো না, সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে, কামনা করতে হবে। গুনাহটাকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। রমজানের দিনের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে। কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন, আবার কেউ বলছেন অমুসলিম, মুসাফির, শিশু, ঋতুবর্তী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত। এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই। দেখুন, বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন, অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে। সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী, ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন, তাদের জন্য শরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না। যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন, তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার শামিল। সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়, বিশেষ করে যখন মুসাফির, শিশু, ঋতুবর্তী নারী এবং অমুসলিম অন্যদের কথা চিন্তা করা হবে, তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয়। বাংলাদেশের মানুষরা দিনের বেলায়, বেশিরভাগ মানুষরাই, মুসলমানরাই দিনের বেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না, এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি, বরং স্বপ্রণোদিত হয়ে এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে। স্বপ্রণোদিত কালচার এবং স্বপ্রণোদিতভাবে মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে। কারণ একজন মানুষ রোজা রেখে দিনের বেলায় পানাহার করাকে তিনি গুনাহ মনে করছেন, আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না, পানাহার করছেন না, সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা, এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয়। সেজন্য স্বপ্রণোদিত এটি চলে আসছে। অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়া কোনো কালচার তো বলতে পারি না। সো এটাকে যারা বিরোধিতা করছেন তারা, আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন, একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক। আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল, চায়ের দোকান, বিভিন্ন কিছু খোলা থাকে, একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয়। তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি তাদের তো রোজা না রাখার সুযোগ আছে, তারা সেখানে পানাহার করবেন, অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয়ে রোজা রাখেননি।
তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল। এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলো আমি ঠিক বুঝলাম না। দোকান খোলা থাকছে, বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে, যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে। অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে, এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না, বলেও না। কোনো মুসলিম রোজার মাসে দিনের বেলায় তিনি হোটেল খোলা রেখে যদি খান, তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি, বলেও নি। সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি, সেটা অবান্তর। যে দেশের 70-80% মানুষ রোজা রাখে, সে দেশে আপনার দিনের বেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয়। তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে, এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পরার কথা বলে ভাইরাল হয়ে যায়। বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে। পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পুরো ঘটনা, ওড়নাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না, এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা এক্স্যাক্টলি তিনি কি বলেছেন, কতটা দোষ করেছেন না আদৌ করেননি, সে বিষয়গুলো ফুটে উঠবে। আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক শ্রেণী মানুষ অতি উৎসাহী হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন। এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি। টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে, হেয় করা হয়েছে, তার মানহানি হয়েছে। কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না, তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন। তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো, জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো, মানসম্মান নষ্ট করা হলো, তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে? আদৌ কি সে কাজটি করা হয়েছে? আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি, কালপ্রিট বানিয়েছি, তারা কি তার কাছে সরি বলেছি? দেখুন, এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয়, অনেক অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীঘটিত যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে। এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না, আমি ছেলেকে নির্দোষ বলছি না। আবার একই সাথে তাকে যেভাবে তুলোধনা করা হচ্ছে, সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না। তার দু একটা সাক্ষাৎকারে দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে ওয়ার্ড তার মুখ থেকে বের হয়েছে, এটা পরবর্তীর কথা। আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কী ঘটেছে আমরা জানি না। তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে, তাকে নাসিহা করা যেতে পারে, তাকে শাসন করা যেতে পারে, সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে, সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত। কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা, বিশেষ করে যখন দাড়ি বিশিষ্ট কেউ হয়, আর বিপরীতে যখন নারী থাকে, তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা, এটা আমাদের সেটা কমন কালচার। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গায়ে নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিকটিম বানানো হয়, আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয়, সব সমাজে এমনটি নাও হতে পারে, বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে, ড্রাইভারের দোষ নাও থাকতে পারে। এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই। তো এই জন্য আমি আশা করব এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে।